এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রান্না খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি কিশলয় ময়ূক রঞ্জন ঘোষের অনুপস্থিতিতে আমি কিশলয় এই শো সঞ্চালনা করার শুরুতে আমি আপনাদের বলতে চাই কিছু একটা। আমি আপনাদের কাছে কনফেস করতে চাই, আমি কেন বারবার চোর ভাইপোর কথা বলি, আমি কেন বারবার বলি কোট আনকোট চোর ভাইপো গ্রেফতার হোক, আমি কেন বারবার কোট আনকোট চোর ভাইপোর গ্রেফতারি দাবি করি। তার একটাই কারণ, কোট আনকোট চোর ভাইপো বাংলার মানুষকে, ইংরেজিতে বলে টেকেন ফর গ্রান্টেড, বাংলার মানুষকে লুট করে ছেড়েছে, বাংলার মানুষের ক্ষতি করেছে, বাংলার মানুষের টাকা লুটেছে, বাংলার মানুষকে লুট করার জন্য নিজের চেলা চামুন্ডা সঙ্গী সাথী এদেরকে দিয়ে গোটা বাংলায় শাসন চালিয়েছে, লুট চালিয়েছে, সন্ত্রাস চালিয়েছে। আর সেই চেলারা এবার এক এক করে গ্রেফতার হচ্ছে। জাহাঙ্গীর গ্রেফতার হয়েছে, দেবরাজ গ্রেফতার হয়েছে, সুমিত রায়ের খোঁজ চলছে, চোর ভাইপোর প্রেসার বাড়ছে, চোর ভাইপোর চাপ বাড়ছে। চোর ভাইপোর নামেও কোট আনকোট চোর ভাইপোর নামেও অনেক কেস হচ্ছে। কোট আনকোট চোর ভাইপোর নামে লেটেস্ট কেস হয়েছে ট্রাফিক ভায়োলেশনের। কোট আনকোট চোর ভাইপোকে আমি কিশলয় প্রশ্ন করছিলাম যখন এয়ারপোর্ট থেকে বেরিয়েছিল যে কোট আনকোট চোর ভাইপো আপনি কেন চুরি করেছেন, ভয় পেয়ে গিয়ে নিজের গাড়ির চারপাশে চারটে লোক ঝুলিয়ে দেয়, কেস খেয়েছে। প্রথমেই বিশেষ প্রতিবেদনে দেখাতে চাই, প্রশ্ন তুলতে চাই এবং বাংলার মানুষকে বলতে চাই, জবাব চাই বাংলায়, জবাব চাই যে কোট আনকোট চোর ভাইপো কবে গ্রেফতার হবে। একমাত্র প্রশ্ন, গ্রেফতার হোক, বাংলার মানুষকে লুট করেছে যে চোর ভাইপো তাকে গ্রেফতার করুক পুলিশ। নিশ্চয়ই সেই ব্যবস্থা পুলিশ নিচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন কেউ ছাড়া পাবে না। বিশেষ প্রতিবেদন। ভাইপো ঘনিষ্ঠরা একে একে শ্রীঘরে। শওকতের শখ কাটতে না কাটতেই আফটার শখ। তালিকায় নবতম সংযোজন প্রাক্তন মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী। দেবরাজ আপনার বিরুদ্ধে তো খুনের অভিযোগ রয়েছে। প্রসেনজিৎ দাসকে কি আপনি খুন করেছিলেন, কি বলবেন? ঘনিষ্ঠরা টপাটপ ঢুকছে শ্রীঘরে, আর ভাইপো যেন বিচ্ছিন্ন দ্বীপে। এই আবহে নতুন করে ফাঁপড়ে অভিষেক ব্যানার্জি। এবার ট্রাফিক আইন ভাঙার অভিযোগ খোদ তৃণমূল সাংসদের বিরুদ্ধে। মানুষের টাকা চুরি করলেন, ভাইপো এখানে আছে, ভাইপো এখানে লুকিয়ে আছে, ভাইপো রিপাবলিকের জবাব দিতে পারছে না। চোর ভাইপো বলে বাংলার মানুষ সই চুরি করেছে, বাংলার মানুষ সই চুরি করেছে, এ বাংলার মানুষের সই চুরি করেছে, টাকা চুরি করেছে, মদ চুরি করেছে, লুকিয়ে আছে। ভাইপো পালাচ্ছে, ভাইপো পালাচ্ছে, ভাইপো পালাচ্ছে। অভিষেকের গাড়ির পা দানিতে দাঁড়িয়ে বিপজ্জনকভাবে ঝুলতে দেখা যায় নিরাপত্তা রক্ষীদের। এই আইন ভাঙার অপরাধে কালীঘাট থানায় মামলা দায়ের করেছেন রাজীব সরকার নামে এক ব্যক্তি। মোটর ভেহিকল অ্যাক্টে এই মামলা হয়েছে। এফআইআর যে কপি আমাদের হাতে রয়েছে সেখানেও দেখা গেছে সেই ছবি তুলে ধরে কার্যত অভিযোগ করা হয়েছে, যেভাবে তার গাড়ির পাদানিতে তার নিরাপত্তা রক্ষীরা ঝুলে রয়েছে বা আটকে রয়েছে একেবারে বলা যেতে পারে সেই জানলায়, সেটা যে কোনো কারোর ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর। আইনকে তোয়াক্কা না করে নিজের গর্ত নিজেই খুঁড়েছে ভাইপো। ভিআইপি প্রোটোকলে নিরাপত্তা রক্ষীদের গাড়ির বাইরে ঝুলে যাওয়ার অনুমতি তো নেই। তৃণমূল জমানায় আইনের ঊর্ধ্বে ছিলেন ভাইপো, এখনো কি নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করেন ভাইপো? পশ্চিমবঙ্গের বুকে তৃণমূলের স্ট্যাম্প গায়ে নিয়ে, তৃণমূলের লোগো বুকে নিয়ে কোনো অপরাধী 4 তারিখের আগে পর্যন্ত অপরাধ ছিল না। কিন্তু এখন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা বারে বারে বলছি
এই জাতীয় ঘটনা যদি অতীতেও ঘটে থাকে, তার সুরাহা না পেয়ে থাকে মানুষ, এখন কমপ্লেন করুন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এখন সুরাহা হবে। অভিষেক হয়তো ভুলে গেছেন পিসিমণি আর এখন ক্ষমতায় নেই। বাংলায় 21শে আইনের দিন শেষ। সাধারণ নাগরিকের জন্য যে আইন, ভাইপোর জন্য সেই আইন। ট্রাফিক আইন ভাঙার বড় মাসুল কি এবার গুনতে হবে অভিষেককে? রিপাবলিক বাংলা। চোর ভাইপো, কোট আনকোট চোর ভাইপো, ট্রাফিক আইনের যে গ্যাঁড়ায় পড়েছে চোর ভাইপো কোট আনকোট, সেই প্রবলেমটার উৎস কি ছিল জানেন? ভাইপোর জন্য সমস্যা ছিল বটেই। রিপাবলিকের প্রশ্ন, আমি কিশলয় রিপাবলিকের হয়ে এবং আমার অন্যান্য কলিগরা বারবার প্রশ্ন করছিল যে ভাইপো কেন মানুষের টাকা চুরি করেছেন। নিজেকে প্রশ্ন থেকে বাঁচাতে 4 জন সিকিউরিটিকে গাড়ির চারদিকে ঝুলিয়ে 80তে 90তে গাড়ি ছোটাচ্ছিল কোট আনকোট চোর ভাইপো। মানুষগুলো যদি পড়ে যেত, যদি হাত স্লিপ হয়ে যেত, মৃত্যু পর্যন্ত হতে পারত। অর্থাৎ নিজের সিকিউরিটির জীবন দাও পে লাগানা যাকে বলে হিন্দিতে, তাই করে চোর ভাইপো কোট আনকোট সেদিন পালাচ্ছিল। এবার আসি চোর ভাইপোর চেলাদের কথায়। চোর ভাইপোর এক একটা চেলা, কোট আনকোট চোর ভাইপোর এক একটা চেলা গ্রেফতার হচ্ছে, আর কোট আনকোট চোর ভাইপোর মাথায় প্রেশার বাড়ছে, টেনশন বাড়ছে, চাপ বাড়ছে। প্রেশার বেড়ে গিয়ে চোর ভাইপো কোট আনকোট এখন ভাবছে যে এবার আমি কি করব, কারণ তথ্যগুলো সব বেরিয়ে আসবে। আজকে যে ছবি সকাল থেকে দেখা গেল, গতকাল রাত্রে গ্রেফতার হয়েছিল দেবরাজ, আজকে সকাল থেকে দেবরাজকে বারবার সাধারণ মানুষ যেভাবে স্লোগান দিয়েছে দেবরাজের বিরুদ্ধে, দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে, এবং ডিম ছুঁড়েছে, তাতে স্পষ্ট হচ্ছে এই কোট আনকোট চোর ভাইপোর চেলা চামুন্ডা স্যাঙ্গাতের বিরুদ্ধে সাধারণ মানুষ কতটা রেগে রয়েছে। আমি ছবি দেখাচ্ছি। কোট আনকোট চোর ভাইপো দেবরাজের চেলা, চোর ভাইপোর চেলা দেবরাজ চক্রবর্তী, অদিতি মুন্সির হাজবেন্ড এবং কাউন্সিলর দেবরাজ, তাকে আজকে যখন আদালতে তোলা হয়, বের করা হয়, থানায় নিয়ে আসা হয়, প্রত্যেকটা জায়গায় বিক্ষোভের মুখে পড়ে দেবরাজ চক্রবর্তী। তার কারণ কি? 1300 কোটি টাকার সম্পত্তি বাগিয়েছে সাধারণ মানুষকে লুট করে, আর তারই সঙ্গে সঙ্গে প্রসেনজিৎ দাস নামের একটি বিজেপির কর্মীকে দেবরাজ চক্রবর্তীর যারা চেলা রয়েছে, যারা গুন্ডা রয়েছে, তারা খুন করেছিল বলে অভিযোগ ওঠে 2021 সালের 23শে মে। এই চোর ভাইপোর চেলা দেবরাজ এতদিন পার পেয়ে গিয়েছিল, তার কারণ চোর ভাইপো তাকে প্রোটেক্ট করছিল। কোট আনকোট চোর ভাইপো গিয়েছে, কোট আনকোট চোর ভাইপোর পিসি চলে গিয়েছে ক্ষমতা থেকে, এবার গ্রেফতার হয়েছে দেবরাজ। পরের ছবিটা দেখাই, আরেক চেলা চোর ভাইপোর, কোট আনকোট চোর ভাইপোর আরেক চেলা, জাহাঙ্গীর নাম তার, জাহাঙ্গীর, ফলতার জাহাঙ্গীর। সে নাকি ফলতার পুষ্পা নিজেকে বলতো, আমরা বলতাম ফুসপা, সে সত্যি ফুস হয়ে গিয়েছে। এই ছবিটা মনে পড়ছে তো? কোট আনকোট চোর ভাইপোর চেলা জাহাঙ্গীরকে কোমরে দড়ি পরিয়ে, হাফ প্যান্ট পরিয়ে, মাথায় লুঙ্গি পরিয়ে ঘোরায় পুলিশ গোটা ফলতা জুড়ে। সব ট্যাপ হু চলে গিয়েছে কোট আনকোট চোর ভাইপোর চেলা জাহাঙ্গীর পুলিশের জালে পড়ে এখন নাকি চোর ভাইপোর বিরুদ্ধে সব তথ্য বলে দিচ্ছে। 3 নম্বর চেলার খোঁজ চলছে, সুমিত রায়। কোট আনকোট চোর ভাইপোর বাড়িতে ঢুকে তল্লাশি চালিয়েছে সিআইডি, এবং সেই তল্লাশি যেমন একদিকে চলেছে, অন্যদিকে গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে লুক আউট নোটিশ বেরিয়েছে। সুমিত রায়ও বেশি দিন পার পাবে না। সুমিত রায়কে কোট আনকোট চোর ভাইপোর পার্সোনাল সেক্রেটারি ছিল। যেদিন আমি প্রশ্ন করছিলাম, এই যে ছবিগুলো একটু আগে দেখাচ্ছিলাম, যে 4 জন গাড়ির চতুর্দিকে সেঁটে রয়েছে টিকটিকির মতো, আর কোট আনকোট চোর ভাইপো গাড়ির ভেতর বসে রয়েছে, আর আমি প্রশ্ন করছি বাইরে থেকে, সেই সময় কোট আনকোট চোর ভাইপোর পাশে সুমিত রায় বসেছিল, আমি নিজে দেখেছি। এবং সেই জন্য সেই সুমিত রায় সবটা জানে, সবটা জানতো, এখন পালিয়ে গিয়েছে, সেও ধরা পড়বে, সেও ধরা পড়বে। দেবরাজ, জাহাঙ্গীর এবং সুমিতের বিরুদ্ধে অভিযোগের লিস্ট আমি এবার দেখাবো। আজকের ডিবেটে জবাব চায় বাংলার ডিবেটে যাওয়ার আগে একের পর এক অভিযোগ উঠেছে। তোলাবাজির অভিযোগ উঠেছে, জমি দখলদারির অভিযোগ উঠেছে, আর কি কি অভিযোগ উঠেছে আমি একবার গ্রাফিক্স দেখাবো। চোর ভাইপোর চেলাদের বিরুদ্ধে অভিযোগের লিস্ট, কি কি অভিযোগ করে, কি কি তাদের বিরুদ্ধে অভিযোগ। প্রথম দেখাবো আমি দেবরাজের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে।
দেখাচ্ছি। দেবরাজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে পোস্ট পোল ভায়োলেন্সের, দেবরাজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে খুনের, দেবরাজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে জোর করে জমি দখল করার, দেবরাজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে জোর করে টাকা লুট করার, এক্সটর্শন করার এবং সাধারণ ব্যবসায়ী থেকে প্রমোটারদের থেকে টাকা নেওয়ার। দেবরাজের বিরুদ্ধে অভিযোগের লিস্ট আমি বললাম। আর কি অভিযোগ, পরের জনের অভিযোগের লিস্ট বের করছি। জাহাঙ্গীরের বিরুদ্ধে দেবরাজেরটা দেখাচ্ছি। দেবরাজের কুকীর্তি, গুন্ডাগিরি ইত্যাদি নানা অভিযোগ রয়েছে। পরেরটা আমি দেখাচ্ছি। জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ ফিরিস্তি, 100 বিঘা জমি দখল করেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই সমস্ত অভিযোগগুলো আমি দেখাচ্ছি। 100 বিঘা জমি দখল থেকে, তোলাবাজি থেকে, হুমকি থেকে, ভোট পরবর্তী হিংসা থেকে সব অভিযোগের তদন্ত চলছে। আর সুমিত রায় ছিল ভাইপোর কোট আন কোট চোর ভাইপোর ডান হাত, শুধু না ডান হাত বাঁ হাত সবটাই সুমিত রায় ছিল। তার কারণ সব সময় সব ক্ষেত্রে চোর ভাইপোর সঙ্গে সঙ্গে সব ডিলে এই সুমিত রায় উপস্থিত থাকতো। তার খোঁজ চলছে, তার লিস্টটাও দেখাচ্ছি। কিন্তু পুলিশের এবার হাত খুলে গিয়েছে। পুলিশের হাত খুলে যাওয়ার কারণে এবার তদন্ত শুরু হয়েছে, তদন্ত চলছে, গ্রেফতার হচ্ছে। আজকের ডিবেটে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকেই বক্তব্য রেখেছেন, পুলিশের হাত খুলে গিয়েছে, পুলিশ এবার ব্যবস্থা নেবে ইন্ডিপেন্ডেন্ট ভাবে। আগের সরকারের সময় আর নেই। জবাব চায় বাংলা শুরুতে আমি শোনাবো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য, শুনুন। কিছু কিছু ক্ষেত্রে আপনি নিশ্চিন্তে থাকুন, অনেকগুলি ক্ষেত্রেই বলবো কোনো রকম হস্তক্ষেপ হবে না। আমি আগেও বলেছি, সিনিয়রিটি মেনটেন করা, হায়ারকি মেনটেন করা, আপনাদের যার যার দায়িত্ব সেই দায়িত্ব পালন করা, কাজ করার পরিবেশ দেওয়া, এবং এমন কিছু বিষয় থাকে যেখানে অন স্পট আপনাকে সিদ্ধান্ত নিতে হয়, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার অধিকার এবং স্বাধীনতা ফিরিয়ে দিয়ে আমাদের এই রাজ্যের পুলিশের যে সুনাম ছিল বিগত দিনে, সেই সুনামকে আবার পুনর্বার প্রতিষ্ঠিত করে আধুনিক পরিষেবা প্রদানের মাধ্যমে আমাদের এই রাজ্যের জনগণকে আমরা সুরক্ষিত করব। আমার সঙ্গে জবাব চায় বাংলার এই বিশেষ এপিসোডে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো। আমার সঙ্গে বিমল শঙ্কর নন্দ রয়েছেন, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে নীলাভ ব্যানার্জি রয়েছেন, আইনজীবী। সত্যজিৎ ব্যানার্জি রয়েছেন, প্রাক্তন পুলিশ কর্তা, স্টুডিও থেকে রয়েছেন। মণিশঙ্কর চ্যাটার্জি আইনজীবী, স্টুডিওর বাইরে থেকে রয়েছেন। কৌস্তব বাগচি বিজেপি বিধায়ক ব্যারাকপুরে থাকবেন, এবং দীপাঞ্জন চক্রবর্তী বিজেপি বিধায়ক উত্তরপাড়ার, তিনিও থাকবেন এমনটাই কথা রয়েছে। আমি বিমলদাকে দিয়ে শুরু করি। বিমলদা, চোর ভাইপো, কোট আন কোট চোর ভাইপো, কারণ তার নিজের দলের এমএলএরাই তাকে চোর বলে, সেই তাদের কথা থেকে আমি কোট তুলে বলছি চোর ভাইপো। চোর ভাইপোর চেলা দেবরাজ গ্রেফতার হয়েছে, এর আগে জাহাঙ্গীর গ্রেফতার হয়েছিল, সুমিত রায়ের খোঁজ চলছে। চোর ভাইপোর নামেও একের পর এক কেস বেড়ে চলেছে, এমনকি ট্রাফিক ভায়োলেশনেরও কেস হয়েছে। রিপাবলিকের আমার প্রশ্ন থেকে পালানোর জন্য 4টে লোককে ঝুলিয়ে দিয়েছিল গাড়ির আশপাশে। চোর ভাইপো কবে গ্রেফতার হচ্ছে, আমরা অপেক্ষায় রয়েছি। বিমল শঙ্কর নন্দ, ওটা কথা বলি, এদের চোর বললে চোরের অসম্মান হয়, কিন্তু চোর ছোটোখাটো, এখানে একজন পুলিশ অফিসার আছেন, চোর ছোটোখাটো চুরি বার্গলারি করে, এর তার কাছ থেকে বাড়ি থেকে নিয়ে কখনো খাবার খেয়ে নেয়, কখনো এটা খেয়ে নেয়। সুতরাং এদের চোর বলা যাবে না। আমি কিন্তু এদের চোর বলতে যথেষ্ট আপত্তি আছে আমার। 1300 কোটি টাকা সম্পত্তি চুরি করে হয় না, ওটা সংগঠিত লুটপাট। কিন্তু অর্গানাইজড ক্রাইম ছাড়া 1300 কোটি টাকা সম্পত্তি হয় শুধু একজন কাউন্সিলরের, একজন কাউন্সিলর নয়, একটা চিংড়ি টাইপের, সেটা আবার 1300 কোটি টাকা বানিয়ে ফেলেছে। তাহলে এদের যে লিডার সে কত বানিয়েছে? এদের যে লিডার যে এই গ্যাংটাকে চালাতো সে কত করেছে? কোথা থেকে এলো এত টাকা? এদের প্রত্যেককে, শুধু পুষ্পাকে নয়, সকল কোট আনকোট পুষ্পাকে, জাহাঙ্গীরকে, এদের প্রত্যেককে হ্যান্ডকাপ লাগিয়ে কোমরের দড়ি দিয়ে ঘোরানো উচিত, যদি আইন পারমিট করে। আমি জানি না আইন পারমিট করে কিনা, কিন্তু এদের প্রত্যেককে সেটা ঘোরানো উচিত। তাহলে মানুষের কাছে বার্তা যাবে যে পাবলিক মানি নেওয়ার ফলেই। আমার কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এতদিন এই তৃণমূল কংগ্রেস নামক একটি ভয়ঙ্কর ক্রিমিনাল গ্যাং ক্ষমতায় ছিল, যে গ্যাংকে গোটা মাথা থেকে নিয়ন্ত্রণ করেছেন তৎকালীন মুখ্যমন্ত্রী। কারণ আর যা যা ঘটেছে তিনি তার জন্য দায়ী। আমি আবার বলছি, তিনি দায়ী, কারণ তিনি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন পশ্চিমবাংলায় আর কোনো মুখ্যমন্ত্রী এত ক্ষমতা নিয়ে আসেনি। আমি কিন্তু জ্যোতি বসু, বিধান রায়ের কথা ভেবেও কথাটা বলছি। বিধান রায় মুখ্যমন্ত্রী, কিন্তু রাজনৈতিক দল কংগ্রেসের নিয়ন্ত্রণটা ছিল অতুল্য ঘোষের হাতে।
জ্যোতি বসু মুখ্যমন্ত্রী, সিপিএম এর নিয়ন্ত্রণ প্রমোদ দাশগুপ্ত, পরবর্তীকালে সরোজ মুখার্জি, শৈলেন দাশগুপ্ত তাদের হাতে। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, পার্টির নিয়ন্ত্রণ কিন্তু অনেকটাই অনিল বিশ্বাসের হাতে। আর মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন, দলের সংগঠনের প্রশাসনের সমস্ত নিয়ন্ত্রণ তার হাতে ছিল। দলের একটা কাউন্সিলর 1300 কোটি টাকা বানিয়ে ফেলছে, মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী কিচ্ছু জানতেন না, চোর ভাইপো নাকি কিচ্ছু জানতো না, এটা বিশ্বাসযোগ্য? সব জানতেন, আমি বলে দিচ্ছি কেন জানতেন, একদম এক্ষুনি আমি প্রমাণ করে দিচ্ছি। 1300 কোটি টাকার সম্পত্তি শুধু এখানে নয়, উনি যখন ওই তথাকথিত মিটিং করতেন, একবার হাওড়ায় বলেছিলেন একজনকে, কিরে তোকে না ছুঁয়ে তো ওখানে একটা ফ্ল্যাটের ইট গাঁথা যায় না। তারপরেও সে কি করে ছিল, কাউন্সিলর ছিল। কাউকে বলতেন, কিরে তুই করে কি করবি, বাস স্ট্যান্ড কি হবে, তোরা তো ওখানে বোমা বাঁধিস। তার মানে ওনার যে বিধায়করা বোমা বাঁধে সেই খবর ওনার কাছে ছিল। আচ্ছা, এই যে প্রাথমিক শিক্ষা বোর্ড একটা রয়েছে, সেই বোর্ডে যে লোকটাকে রাখা হয়েছিল, এত বছর জেল খেটে বেরিয়েছে, সেই লোকটা প্রথমে 2011 সালে নির্বাচনে দাঁড়ালো, হেরে গেল, তাকে সেখানে বসানো হলো পার্টির লোককে। এতদিন চললো, 2021 সালে জিতলো, আবার তাকে ওই জায়গা বসানো হলো। উনি জানতেন না যে সেখানে চুরি হচ্ছে? এত কেন, কিসের? কারণ একটাই, ওই জায়গাগুলো সোর্স অফ ইনকাম ছিল, এটা তো সাধারণ লজিক বলে। আর সবচেয়ে বড় কথা, ওনার যা শক্তি ছিল, তিনি এক ধমক দিলে এরা কিন্তু সবাই পালানোর পথ পেত না, উনি কিন্তু করেন। এখন তো সবাই পালিয়ে গিয়েছে, না এখন পালাচ্ছে, ওনাকে ছেড়ে পালিয়েছে, কারণ জানে এদের প্রত্যেকের পাবলিক যা করছে, পাবলিক যা করছে, তাহলে এদের প্রত্যেকের সেই হাল হবে, ফলে এরা পালাচ্ছে। আমি শুধু এদের প্রত্যেকে একটা কথা বলবো, প্রত্যেকের উচিত শ্রমিক ভট্টাচার্যের কাছে একদম কৃতজ্ঞ থাকা। শ্রমিক ভট্টাচার্যের নির্দেশে পার্টি কর্মীরা চুপ করে আছে, কিচ্ছু বলছে না, বরং এদের বাঁচানোর চেষ্টা করছে। বড় যা ঘটেছিল, মানুষের যা আক্রোশ ছিল, এরা একটাও মানুষের হাত থেকে বাঁচত না। উচিত বিজেপির রাজ্য সভাপতির কাছে কৃতজ্ঞ থাকা, তিনি কড়া হাতে রাশ ধরেছেন বলে এরা বেঁচে গেছে। মণিশঙ্কর চ্যাটার্জি আইনজীবী, আমি কাউন্টার করছেন, বিমল শঙ্কর দাকে কাউন্টার করবেন কিনা মণিশঙ্কর দা ডিসাইড করবেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, দেবরাজ ধরা পড়ে গিয়েছে, জাহাঙ্গীর ধরা পড়ে গিয়েছে, কোটানকোট চোর ভাইপোর, কোটানকোট কেন চোর ভাইপো বলছে, ওনার এমএলএরা ওনাকে চোর বলে, ওনার যে নামগুলো উনি ঘোষণা করেছিলেন যেদিন ভোটের আগে নাম ঘোষণা হচ্ছিল, তারা বলেছে উনি সই চুরি করেছেন। সেই ভাইপোর এক একজন চেলা ধরা পড়ছে, চোর ভাইপোর দিকেও এবার পুলিশি হাত এগোচ্ছে। আমার কথা হচ্ছে, আপনি বা আপনারা যারা সমর্থন করেছিলেন, যেটা বলছে বিমল শঙ্কর দা, যে কিছু জানতেন না যে এত টাকার চুরি হচ্ছে, 1300 কোটি টাকা, জানতেন না মণিশঙ্কর দা? না, ব্যাপারটা হচ্ছে, দেখুন, আইনে তো সবই ধরা পড়ে যাবে যদি সত্যিকারের তদন্ত হয়, যদি সত্যিকারের যারা যারা চুরি করেছে তাদেরকে ধরে, আইনে তো সব কিছুই আসবে। আর বিমলদা যেমন বললে, দেখুন এই যে চুরি, এই যে কোটি কোটি টাকা এসছে, এগুলোকে তো কত ডিফেন্ড করার তো ব্যাপার নেই। আপনাকে দেখতে হবে যে তৃণমূল কংগ্রেস যারা করত বা ভোটে জিতাতো তৃণমূলকে, তাদেরও অনেকটা অংশ বিজেপিকে ভোট দিয়েছে বলেই তো বিজেপি জিতেছে। বা সিপিএম যখন ছিল, তারপরে তৃণমূল যখন জিতলো, সিপিএম এর লোকগুলো তৃণমূলকে ভোট দিয়েছিল বলেই তো তৃণমূল জিতেছিল। ফলে আমরা আইনজীবী হিসেবে হোক, সাধারণ নাগরিক হিসেবে হোক, আমরা চাইব যে মানে গভর্নমেন্ট এক্সচেকার বা পাবলিক মানি যারা লুট করেছে তাদের প্রত্যেকেরই শাস্তি হোক। কিন্তু বিমলদাদের অসুবিধাটা হচ্ছে, এখন বিমলদাদের অসুবিধা আমি বলবো না, সেটা হচ্ছে যে ট্রান্সপারেন্সি অফ দ্য পলিটিক্স। মানে এখন আমি যদি কিছু ট্রান্সপারেন্সির কথা বলতে যাই, বিমলদারা হয়তো তৃণমূলের উদাহরণ দেবে, কিন্তু আমি বলছি যে উদাহরণ দিয়ে তো লাভ নেই। আমরাও যখন উদাহরণ দিতাম তখন বলতেন যে ভারত ভ্রমণ করে এলো। তার মানে আমি বলছি যে একটা স্বচ্ছ পলিটিক্স আসবে, একজন পুলিশ স্বচ্ছভাবে কাজ করে, আপাত দৃষ্টিতে আমি দেখছি হচ্ছে, কিন্তু আমি বলছি এটা কতদিন কন্টিনিউ করবে, সবাই ধরা পড়বে কিনা। একজন রেপিস্ট, সে চলে গেছে এখন বিদ্রোহী তৃণমূল, তাদের কিচ্ছু হবে না। আচ্ছা, আপনারা নিজেরা বলতেন জাভেদ খান, ওখানে মানে এত রোহিঙ্গা আছে, জাভেদ খান প্রশ্রয় দিয়েছে, সেখানে হাজার হাজার বাড়ি আনঅথরাইজ কনস্ট্রাকশন হয়েছে, সেখানে বুলডোজার নিয়ে ভাঙতে চেষ্টা করলো, তারপরে জাভেদ খান বিদ্রোহী হয়ে গেল, তারপরে তার বিরুদ্ধে আর কোনো মানে তদন্ত আর হবে না। ফলে আমি বিমলদাকে বলবো, বিমলদা একটা লাস্ট লাইন বলবো, যে আপনি এই বললেন যে এক্ষুনি আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, আপনার কাছে প্রমাণ আছে, তাহলে আপনাদের মতো যদি কিছু সাক্ষী কোর্টে যায়, প্রমাণটা
এমনটা করে দেয় তাহলে আমার মনে হয় আপাত দৃষ্টিতে যারা সত্যি সত্যি অপরাধী তাদের শাস্তি হবে। আপনারা যারা কোনোভাবে সমর্থন করেছিলেন এক সময়, তারা 1300 কোটি 1200 কোটি 2000 কোটি কিচ্ছু জানতেন না হয়তো, আমার আপনি তো তাই বিমলদার বলবেন, মতো কিন্তু আপনারা কখন ভেতরের যাচ্ছেন? খবরটা জানা নেই। আমরা যেটা আপনাদের কাছ থেকে জানছি, কিশলয় আমি কোনোদিন তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরে হাঁটতাম না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আগেও সমর্থন করতাম, এখনো তার প্রতি শ্রদ্ধা একইভাবে আছে, কারণ আমার তার প্রতি একটা আবেগ আছে। কিন্তু বিমল দ্বারা ভেতরের থেকে জানে কোথায় কি খেয়েছে, কারণ যে আমাদের মুখ্যমন্ত্রী তিনি জানেন কোথায় কোথায় থেকে চুরি করতে হয়, কোথায় চুরি করলে টাকা পাওয়া যায়, কোন ডিস্ট্রিক্টে বেশি টাকা আছে, কোনখানে গরু পাচার হয়। ফলে তার পক্ষে যতটা সুবিধা আমাদের পক্ষে ততটা সুবিধা নয়। শুভেন্দু অধিকারী সব থেকে ভালো জানেন কোত্থেকে চুরি করা যায়, ফলে তার পক্ষে প্রমাণ করাটা যতটা সহজ আমাদের পক্ষে ততটা সহজ নয়। আমি একটু বলি, সেটা হচ্ছে যে ট্রান্সপারেন্সিতে আমার কোনো আপত্তি নেই, ট্রান্সপারেন্সি আছে, আগামী দিনে আরও ট্রান্সপারেন্ট হবে এই সরকার, কোথাও কোনো সন্দেহের জায়গা নেই। আমি শুধু এইটুকু বলে দিই যে এই রাজনৈতিক দলের নামে একটা গ্যাং চালিয়ে যারা পশ্চিমবঙ্গের টাকা লুটপাট করেছে, বাজারে টাকা নেই, সব তৃণমূলের লোকগুলো টাকা তুলে নিয়েছে, জমি দখল, তোলাবাজি, যদি দক্ষিণ আর উত্তর 24 পরগনা সুন্দরবন এরিয়ায় দেখা যায়, অধিকাংশ শেষ করতে দাও, অধিকাংশ জমি কিন্তু তৃণমূলের মাফিয়া গোষ্ঠী নিয়ে নিয়েছে, তোলাবাজি করেছে, অবৈধ ভেড়ি, অবৈধ বালি পাথর কয়লা খাদান চালিয়েছে, হাজার হাজার কোটি টাকা লুট করেছে। আগে তাদের কোমরে দড়ি দিয়ে জেলে ঢোকানো হোক, তারপরে স্বচ্ছতার প্রশ্ন। আমি স্বচ্ছতার পক্ষে, আমি এখনো মনে করি একটা শক্তিশালী বিরোধী দলের পক্ষে আমি, সেটা তো আমিও চাই, বিরোধী দল সেটা তো আমরাও চাই, কিন্তু এই তৃণমূল আমরাও চাই। এই বিমলদা আপনি একা নয়, তৃণমূলের লাখ লাখ কর্মী তারা চায় তৃণমূল দলটা যে দলটাকে আবেগ দিয়ে নিয়ে এসেছিল সেই দলটাকে কিছু দুষ্কৃতী এসে তারা দলটাকে নষ্ট করলো। আমরাও চাই। লাস্ট একটা কথা বলবো আপনাকে বিমলদা, একটা দলের আমি একটা কথা বলবো বিমলদা, একটা কথা, একটা কথা সব কটা ক্রিমিনাল, সব মণিশঙ্কর একটা কথা বলতে চাইছেন, আমি একটা প্রশ্ন করে দিচ্ছি মণিশঙ্কর, তার উত্তরটা দিন। দেবরাজ চক্রবর্তী 2021-এ যার মদতে আমি অভিযোগ করছেন একজন বিজেপি কর্মীর খুন হয়ে গেল, এতদিন অ্যারেস্ট হয়নি কেন? 2021 থেকে 25 পর্যন্ত এখন গিয়ে অ্যারেস্ট হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী ছিলেন, ব্যর্থতা না ইচ্ছে করে অ্যারেস্ট হয়নি? আসি স্যার, বলুন মণিশঙ্কর শেষ করুন, তার বাকিদের কাছে যাচ্ছে। বলছি কিশলয় একটা লোককে অ্যারেস্ট করাটা কোনো প্রবলেম নয়, আপনাকে অ্যারেস্ট করতে পারে, আমাকে অ্যারেস্ট করতে পারে, কিন্তু কি জন্য অ্যারেস্ট করলো তা সত্যি সত্যি সে কোনো দোষ করেছে সেটা প্রমাণটা করাটা। আমরা অ্যারেস্টটাতে খুশি নই। একটা লোককে কালকে অ্যারেস্ট করেছিল ববি হাকিমের, নাকি ববি হাকিমের খুব কাছের লোক, তাকে সকালবেলায় অ্যারেস্ট করেছে, বিকেল বেলায় বেল হয়ে গেছে। এইরকম অ্যারেস্ট করে কিছু লাভ নেই, আগে প্রমাণ করতে হবে। অ্যারেস্ট মানে তো সে দোষী হলো না, অ্যারেস্ট মানে সে অভিযুক্ত, কিন্তু প্রমাণ করতে হবে। কিন্তু বিমলদা একটা কথা, এই ধরনের ঘটনাগুলো ঘটেছিল বলেই তো আজকে বিজেপির হয়ে কথা বলছেন, আজকে সরকারে এসেছিল। এইটা কি আপনাদের পক্ষে আশীর্বাদ ছিল না অভিশাপ ছিল? তৃণমূল দলটাই গণতন্ত্রের একটা অভিশাপ। একটা দলে এত ক্রিমিনাল, এত চোর থাকলে ওটা কোনো সভ্য সমাজে থাকা উচিত নয়। ওটা অবিলম্বে আমি মনে করি নির্বাচন কমিশন, সেই জন্যই তো বিজেপি সরকারে এসেছে, এত ক্রিমিনাল এত দুর্নীতি বলেই তো। বাকিদের কাছে আসি। আচ্ছা আসছি স্যার, নীলাবো, তারপরেই আসছি স্যার, নীলাবো। হ্যাঁ দেখুন, প্রথমত আমার না একটা কথায় ভয়ঙ্কর বিরোধ রয়েছে। এই যে আপনি চোর 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 করছেন, চোর পকেট মার এগুলো ছোটখাটো ব্যাপার। এই দেবরাজ চক্রবর্তী একটা ডাকাত, এবং এই ডাকাত দিনের পর দিন উত্তর 24 পরগনা জুড়ে চোর ভাইপো যাকে আপনারা বলছেন, আমি তাকে ডাকাত বলি, ডাকাত ভাইপো অভিষেক ডাকাত, এই ডাকাতের হয়ে উত্তর 24 পরগনা থেকে তোলাবাজির এজেন্ট হিসেবে কাজ করতো। উত্তর 24 পরগনা থেকে পুরো টাকাটা তুলে ওই কালীঘাটে পাঠানোর দায়িত্বে ছিল এই দেবরাজ চক্রবর্তী। 1300 কোটি টাকা নিলাবো, 1300 কোটি, মানে দক্ষিণ দমদম পুরসভার একজন কাউন্সিলর কেন মারা গেল এবার সেটাও তো নীলাভো বলছি, এগুলোকে প্রমাণ করার দায়িত্ব কার? এবং লক্ষ লক্ষ কোটি টাকা এরা তুলেছে। তৃণমূলের এই নেতাগুলো গরু চুরি হোক, চাকরি চুরি হোক, কয়লা চুরি হোক, যত কিছু চুরি করা যায় সব কিছুকে চুরি করে বেচে খেয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে। এদের
এক একজনের একটা করে স্ত্রী, 10টা করে বান্ধবী, 50টা ফ্ল্যাট, ফ্ল্যাটে টাকা রাখার জন্য ফ্ল্যাট, গাড়ি, এদের যে বিলাসবহুল জীবনযাপন দেখবেন মনে হচ্ছে যেন মনে হচ্ছে আগেকার দিনে রাজা মহারাজাদের জীবনযাপন। এবং এদের কিচ্ছু ছিল না, সবকটা তৃণমূলের নেতা যারা 2011-এর আগে ঠিক করে একবেলা খাওয়া জুটতো কি জুটতো না, তাদের আজকে কোটি কোটি টাকার সম্পত্তি। আজকে সব্যসাচী দত্তকে দেখুন, তৃণমূলে আর এক নেতা বিধাননগরে, কত কেজি তার সোনা এগরোল সুজিত না, এগরোল সুজিত থেকে শুরু করে একের পর এক, মানে তৃণমূল যারা করেছে তারা লাগামহীন টাকা করেছে। আজকে মণিশঙ্কর বাবুদের দেখে কষ্ট লাগছে, উনি একজন আইনজীবী, আজকে উনি এখানে তৃণমূলকে ডিপেন্ড করতে বসে আছে। বিমলদার টাকাগুলো সব তৃণমূলের পকেটে চলে গেছে বলে পেনশন টেনশন আটকে যাবে না তো? পারবেন না, কারণ উনি তৃণমূলের মাইনা টাইনা আটকে যাবে না তো? ছিটে ফোটা ভাগ তো পাননি, কিন্তু আজকে ওনাকে এখানে বসে ডিপেন্ড করতে হচ্ছে। এবার আমার প্রশ্নটা হচ্ছে, উনি আজকে কোন তৃণমূল? উনি বললেন তো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল না না, বলছি যে তৃণমূলের পকেটে সব টাকা চলে গেছে বলে মাইনা বা পেনশন আটকে যাবে না তো? বুঝতে পারছি না, কিন্তু আমার বক্তব্য এখানে হচ্ছে এই ডাকাতগুলো যারা দিনের পর দিন মানুষের টাকা লুট করেছে বিগত 15 বছরে, করে কালীঘাটে পাঠিয়েছে, এই ডাকাতগুলো যেমন গ্রেপ্তার হচ্ছে, এদের কড়া শাস্তিরও আশা আমরা বাংলার মানুষ করছি। কারণ এই ডাকাতগুলোর নেতৃত্বে মানুষ খুন করা হয়েছে, মানুষকে ধর্ষণ করা হয়েছে, বাড়ি দখল হয়েছে, বাড়ি ভাঙচুর হয়েছে। আমরাও তো করছি, আমরাও তো করছি, আমরা সবাই করছি, আমরা সবাই করছি, যাতে এদের উপযুক্ত শাস্তি হয়, শুধু অ্যারেস্ট করে নয়। হ্যাঁ, কি বলছেন মণিশঙ্কর দা? অ্যারেস্ট করলে আমি বলছি এদের উপযুক্ত শাস্তি হয়, এটাও তো আমরা চাইছি। কিন্তু বিমলদা যেটা বলছে টাকাগুলো তৃণমূলের কাছে চলে গেছে, এরপরে কি মাইনে বন্ধ হয়ে যাবে সরকারি কর্মীদের? না না, এই প্রশ্ন বিমল দা উত্তর দিন। বলছেন তৃণমূল সব টাকা চুরি করে নিয়েছে, তাহলে সরকারি কর্মীদের মাইনে কত টাকা? স্যার আসি, জাস্ট 10 সেকেন্ডের উত্তর, 10 সেকেন্ড। দুটো লাইন, তৃণমূল সব টাকা চুরি করে নিয়েছে, পশ্চিমবঙ্গকে বিক্রি বানিয়ে দিয়েছে, তার উপরে দাঁড়িয়ে গড়ে তোলার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। এবং সৎভাবে চললে যে ঠিকমতো অর্থনৈতিক অবস্থাও উন্নতি হয়। এবারে চেষ্টা করছে, অনেক ভালো বাজেট করা হয়েছে, স্যারের কাছে যাই, দিয়ে বেড়েছে। সততার সঙ্গে আপনি যে দলটা করতেন টপ টু বটম, কেন করতেন জানি না, আপনি একজন সৎ মানুষ, এখানে সব কটা টপ টু বটম চোর চিটিংবাজ, আপনি কি করছিলেন আমি তো বুঝে উঠতে। বেশ, আমি মুখ্যমন্ত্রীর একটা বক্তব্য শোনাবো পুলিশের এবং পুলিশ মন্ত্রীর ভূমিকা নিয়ে, তারপর আমি স্যারের কাছে আসছি কতটা স্যার সহমত হচ্ছেন। শুনুন মুখ্যমন্ত্রীর দ্বিতীয় বক্তব্য, শুনুন। পার্সার কাছে আমি দ্রুত ওই স্পটে পরের দিন গিয়ে আহত পুলিশ কর্মীদের সঙ্গে মিট করেছি। আমি তাদের ডেকে পাঠিয়ে হাত মিলাতে পারতাম, সহানুভূতি দেখাতে পারতাম। আমি ওখানে ওই জন্যই গেছিলাম যাতে এই ধরনের দাঙ্গাবাজ, গুন্ডা, সরকারি কাজে অংশগ্রহণকারী ব্যক্তির বিরুদ্ধে তাদের যে হিংসাত্মক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন, এটা যাতে বন্ধ হয় এবং নিচের তলার পুলিশ ফোর্সের মরাল যাতে হাই হয়, সেই জন্য আমি পুলিশ মন্ত্রী বা চিফ মিনিস্টার হিসেবে নয়, তাদের একজন বন্ধু হিসেবে ওখানে সেখানে গেছিলাম, সাপোর্ট দিয়েছি। পরবর্তীকালে আসানসোলে পুলিশ ফাঁড়ির উপরে যে আক্রমণ হয়েছিল, তাতে কতটা কঠোর কঠিন অবস্থান রাজ্য সরকার নিয়েছে সেটাও আপনারা দেখতে পেয়েছেন। সত্যজিৎ স্যারের কাছে যেতে যেতে আমি পরিচয় করিয়ে দিই, দীপাঞ্জন চক্রবর্তী বিজেপি বিধায়ক উত্তরপাড়া, নিজের ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছেন। আমি এক্ষুনি আসছি দীপাঞ্জন দা, 1 মিনিটের মধ্যে। তার আগে সত্যজিৎ স্যার মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলেন, আপনার প্রতিক্রিয়া। প্রথম দুটো তিনটে কথা একটু দেবরাজ সম্বন্ধে বলতে হবে, তারপরে বলছি মুখ্যমন্ত্রী সম্বন্ধে ব্যাপারটা ডিটেলসে বলবো। এই দেবরাজকে আমরা অনেক দিন ধরেই চিনি। দেবরাজ এমন একজনকে খুন করেছিল, আমি যতটুকু জানি, যে তার মা বাজারে ঠেলা করে ছাতু বিক্রি করত। একদম ঠিক, আজকে তার মা এসেছিলেন, ছাতু বিক্রি করত, এবং তার বাবা প্যারালাইসিস রোগী, ঠিক, তিনিও মারা গিয়েছেন। সেই লোকটাকে তাকে ঝুলিয়ে দিয়ে মারা হলো, এবং তার এগেনস্টে সেখানে কোনো মার্ডার কেস হলো না, কোনো কিছু কেস হলো না, অ্যারেস্টও হলো না। এর এগেনস্টে শুধু তা নয়, মহিলা সংক্রান্ত কেস ছিল, এবং পোস্টপোল ভায়োলেন্সের ব্যাপারটা ছিল, তোলাবাজ সিন্ডিকেট সবই ছিল। এই দেবরাজকে অনেক দিন আগে এবং জবরদস্ত কেসে অ্যারেস্ট করা দরকার ছিল। আমি বুঝতে পারছি না যে একটা ছেলে শুধু বিজেপি করবে বলে তাকে যেমনভাবে খুন করা হয়েছে, এটা কিন্তু অভাবনীয়, এবং খুব দরিদ্র ঘরের ছেলে, এবং তার এগেনস্টে কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড ছিল না। এটা 1 নম্বর কথা।
দু নম্বর কথা যেটা আপনি আমাকে জিজ্ঞাসা করলেন সেটার উত্তর বলি। দেখুন, এই প্রথম মুখ্যমন্ত্রী আমি অন্তত 40 বছর লাইফে, আমি 75-76 সাল থেকে 40 বছর চাকরি করেছি পুলিশে। এই 40 বছরে আমি এমন মুখ্যমন্ত্রীকে প্রথম দেখলাম যে সামনে এসে ডিফেন্ড করছে, সামনে এসে ডাইরেক্টলি কভার করছে, সামনে ওপেন জায়গায় তার পুলিশকে সাহায্য করার কথা বলেছে। যে আইনটা উনি চালু করেছেন আজ থেকে 3-4 দিনের আগে, দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026, এ একটা অভাবনীয় বিল। এই গুন্ডা দমন আইন ছাড়া আগের 34 বছর এবং পরের 15 বছরে যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি পশ্চিমবঙ্গে বেড়ে গেছিল, কলকাতায় বেড়ে গেছিল, এদেরকে আটকানো যেত না। এদেরকে আটকাতে গেলে তাদের ধন সম্পত্তি সবগুলোকে সিজার লিস্ট করে তাদেরকে নিলামে বিক্রি করতে হবে এবং ট্রেজারিতে জমা করার ব্যাপারটা করেছে। এবং আরেকটা বড় ব্যাপার যে 12 মাস পর্যন্ত বিনা বিচারে তাদেরকে রাখা যাবে এবং 12 মাসের মধ্যে তাদেরকে চার্জশিটের মধ্যে নিয়ে আসতে হবে। আর একটা লাইন বলি শুধু, এবং এই যে বিলের একটা ব্যাপারটা হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে গুন্ডাদের কাছে তারা বুঝে যাবে যে তোমার মালপত্র যাই তুমি 30টা বাড়ি করে রাখো নানা জায়গায়, তা কিন্তু আলটিমেটলি গভর্নমেন্ট সিজ করবে এবং গুন্ডামি করলে সিজ করে নেবে। দীপাঞ্জন চক্রবর্তী, বিজেপি বিধায়ক, উত্তরপাড়ার আমার সঙ্গে রয়েছেন। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, জাহাঙ্গীর ভাইপোর চালা, দেবরাজ ভাইপোর চালা, সুমিত রায় ভাইপোর চালা, কোট আন কোট চোর ভাইপোর চালাদের কাছে 1300 কোটি, 1000 কোটি, 1500 কোটির সম্পত্তি। তাহলে কোট আন কোট চোর ভাইপো কত সম্পত্তি বানিয়েছিল বাংলার মানুষকে লুট করে? গ্রেফতার হোক, এমনটাই কিন্তু বাংলার মানুষ চাইছে। স্যার, দীপাঞ্জন চক্রবর্তী। না দেখুন, এই কুখ্যাত ভাইপো এবং তার ততোধিক কুখ্যাত প্রাক্তন বিধায়িকা বা প্রাক্তন মুখ্যমন্ত্রী, এই দুজন অ্যারেস্ট হবে। খুব সময় এসে গেছে দ্রুত। তার আগে যেটা একটা পুরনো কথা বলে যে বড় বটগাছ বা বড় গাছ যখন শিকড় থেকে উপড়ে ফেলা হয়, তার ডালপালাগুলো ছেটে নিতে হয় যাতে গাছটা যখন পড়বে আশপাশে কোলাটারাল ড্যামেজের চান্সটা কম থাকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন তৃণমূল এখন রাজনৈতিক দল হিসাবে প্রায় নিঃস্ব। ওই আমি, তুমি, সে ও তাহারা 4-5জনই বেঁচে আছে। তো এই যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি গ্রেফতার হলে এরা যে গুন্ডামি, লাগাম ছাড়া গুন্ডামি করবে, পুরো বাংলায় গুন্ডামি আগুন জ্বালিয়ে দেবে জিহাদিদের দিয়ে আর এই পোষা গুন্ডাদের দিয়ে, দেবরাজের মতো লোকদের নিয়ে, সেটা আপনার আমার থেকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনেক বেশি বোঝে। কারণ উনি গ্রাউন্ড রুটের কাজও জানেন এবং ওনার মতো এক্সপিরিয়েন্স মন্ত্রিসভা চালানো বা প্রশাসন চালানোর মতো এক্সপিরিয়েন্স আজকের বাংলায় আর কারণ নেই। এবং ওনার সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে ওনার ইন্টেনশন। ওনার ইন্টেনশন বাংলাকে সন্ত্রাস মুক্ত করা, আর যেটা আক্ষরিক অর্থে বলা হয়েছিল যে ভয় আউট ভরসা ইন, সেটা প্রতিষ্ঠা করা। এই দেবরাজ বলুন, এদের নাম পাল্টে যায়, যেটা আমি বারবার বলি, দেবরাজ বলুন, জাহাঙ্গীর বলুন, শওকত বলুন, এরা এক একটা, সুজিত বোস, যতগুলো নাম আছে, অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, এরা হচ্ছে মধুর, মানে মৌচাকে আপনি মৌমাছি দেখেন, এরা হচ্ছে শ্রমিক মৌমাছি। আর এই মৌচাকের মধ্যে, যেটাকে বাংলাতে বলা হয় মৌমাছিদের যে রানী বা মক্ষী রানী, এবং অদ্ভুত ভাবে প্রকৃতির খেয়ালে এখানে একটা মানে ওই মৌমাছিদের মধ্যে একটা যুবরাজও রয়েছে। এই দুটোকে না সরালে ততক্ষণ বাকি মৌমাছিরা আপনাকে অ্যাটাক করতে থাকবে বা মৌমাছিরা লাফালাফি করবে। তো এদের একে একে সব দোকান হচ্ছে ভেতরে। এই দেবরাজ কোন অবস্থা থেকে 100 কোটি টাকা রোজগার করেছেন সেটা কি বাংলার পুলিশ জানতেন না? উইথ অল ডিউ রেসপেক্ট, ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক। আমি শুনছিলাম প্রাক্তন ডিসিপি সত্যজিৎ বাবুর কথা। আপনি এত কনভিকশন নিয়ে বলছেন দেবরাজ একে হত্যা করেছে, ওই করেছে। আপনারা তো পুলিশে ছিলেন, আপনারা কেন আওয়াজ বার করেননি? আপনারা কেন অ্যারেস্ট ওয়ারেন্ট বার করেননি কখন? আজকে বলে কি হবে? আমরা জানতাম, কিন্তু আমরা কোনো অ্যাকশন নেইনি। মানুষ তো এই যে পুলিশের উপর মানুষের ভরসা হারিয়েছে বা পুলিশের উপর মানুষের যে ইমপ্রেশনটা খারাপ হয়েছে, তার জন্য তো এই সিনিয়র পুলিশ অফিসাররাও দায়ী। একটা কারো সাহসে কুলায়নি এই দেবরাজদের মতো লোকদের ডিল করার জন্য। এটা ভাবুন তো, যদি এই 2026 চৌঠা মে রেজাল্টটা অন্যরকম হতো, আমাদের মতো লোকরা আমরা টিভি ক্যামেরায় বসতে পারতাম? আমাদের তো সবার আগে মেরে ফেলত না। প্রশ্ন হচ্ছে
যে যেটা বাংলার মানুষ আশা করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের আজকের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুর উপর যে ভরসা রেখেছেন, বাংলার মানুষের উপর ভরসা রেখেছেন, সেটা উনি করে দেখাচ্ছেন। এবং আবার বলি, আমি সবসময় বলি, পুলিশ, বাংলার পুলিশ, কলকাতা পুলিশ, এদের দক্ষতা নিয়ে কোনো সন্দেহের কারণ নেই। যেটা সন্দেহ ছিল সেটা হচ্ছে মেরুদণ্ড। আশা করব বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম ভাবে পুলিশকে মেরুদণ্ডের যোগান দিয়েছেন, সাহস জুগিয়েছেন, খোলা মনে কাজ করতে বলেছেন, এরকম অনেক দেবরাজ আপনি দেখবেন অচিরেই জেলে ঢুকবে, যেগুলো বাইরে আছে, এবং পিসি ভাইপো জেলে যাবেই। এরা এখন শুধু দিন গোনার অপেক্ষা। ওরাও মানসিক ভাবে প্রস্তুত যে আমরা জেলে যাচ্ছি, আর ওই 2 জন জেলে গেলে 4টে লোকও রাস্তায় নামবে না। এটা আপনারা মিলিয়ে নেবেন। দেবরাজদের মতো অনেক দেবরাজ এবার জেলে যায়। আপনি মৌমাছির যে উদাহরণটা দিলেন দীপাঞ্জন দা, মানে অসাধারণ উদাহরণ, অসাধারণ। তার আগে আমি বলি, প্রাক্তন ডিসি সত্যজিৎ স্যার আপনাকে কিছু একটা উত্তর দিতে চাইছেন, আপনি ওনাকে বলেছেন, তার কাউন্টার উনি করছেন। দীপাঞ্জন, আচ্ছা, কিছু একটা বলছেন দীপাঞ্জন দা। হ্যাঁ, বলুন দীপাঞ্জন দা, বলুন দীপাঞ্জন দা। না, আমি কিছু বলছি না, সত্যজিৎ বাবু বলছেন, আমি শোনার জন্য বেশ, বসে রয়েছি। সত্যজিৎ স্যার। অ্যাকচুয়ালি দীপাঞ্জন, আপনি তো জানেন যে গত 34 বছর, তারপরের 15 বছরে যারা মসনদে বসেছে তারা পুলিশকে কিভাবে রেখেছে। আপনি যেখান থেকে ছিলেন মোটামুটি খবরাখবর পেয়েছেন, কিন্তু সাধারণভাবে কোনো পুলিশ অফিসারকে, যারা সিনিয়র পুলিশ লেভেলে যত মেরুদণ্ডহীন যারা আছেন, তাদেরকে অনেক বেশি শক্তিশালী করে দেওয়ার দরকার ছিল। এই রকম একজন মুখ্যমন্ত্রীর দরকার ছিল পশ্চিমবঙ্গে, যিনি সামনে দাঁড়িয়ে উনি বলছেন আজকে যে মহিলাদের সুরক্ষার জন্য এতগুলো থানা উদ্বোধন করলেন, মহিলাদের সুরক্ষার জন্য উনি মোটরসাইকেল চারদিকে দিয়ে রাউন্ডের ব্যবস্থা করেছেন। সময় কম আছে, দীপাঞ্জন দা উত্তর দিচ্ছেন আপনার প্রত্যেকের কাছে, তারপর আমি যাব দীপাঞ্জন দা। উইথ অল ডিউ রেসপেক্ট টু সত্যজিৎ বাবু, আমরা জানতাম 34 বছর 15 বছরের পুলিশের উপর কি হয়েছে, কিন্তু তার মধ্যেও এই গত 15 বছরের মধ্যেও কিন্তু আমরা দময়ন্তী সেনকে দেখেছি, আমরা কে জয়রামনকে দেখেছি, যারা প্রতিবাদ করার জন্য 6 বছর 7 বছর তারা ওয়েটিং, কম্পালসারি ওয়েটিং এ পড়েছিলেন। তো মানুষ চাইলে করতে পারে, কিন্তু আমি যদি নিরাপদে থাকবো আর সময় পাল্টালে আমি প্রতিবাদের ঝড় ছোটাবো, সেটা বাংলার মানুষ আর মেনে নেবে না। আমি একটা কথা বলছি, খুব ভালো, এগুলো নিয়ে কোনো তর্ক বিতর্ক নেই, কিন্তু সিভিক ভলেন্টিয়াররা যেটাকে বেআইনি বলেছিলেন, মণিশঙ্কর দা উত্তর দিচ্ছেন, তারপর কৌস্তব দার কাছে যাচ্ছি। হ্যাঁ, এই ব্যাপারে কিছু বলবেন না দীপাঞ্জন দা? মণিশঙ্কর দা আপনাকে প্রশ্ন করবেন। শেষটুকু শুনতে পাইনি, কারণ কিশোরলায় কথা বলে দেবো, শেষটুকু আরেকবার রিপিট করুন। আমি বলছি যে সিভিক ভলেন্টিয়ার নিয়ে এত বিজেপি মামলা করেছিল, তারা কোনো দক্ষ লোক নয়, কিন্তু তারা এখনো পর্যন্ত এক্সিস্ট করছে। এদেরকে কি রেখে দেবেন না এদেরকে কি বাদ দিয়ে দেবেন, সেটা একটু মানুষ জানতে চাইছে। ও তো সরকার ঠিক করবে। দেখুন, এবার ব্যাপারটা হচ্ছে, আপনারা 15 বছর ধরে যে অসাধারণ দুর্বৃত্তায়ন করেছেন, দুর্নীতি করেছেন, ইভেন সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গেও, সেটা আপনি এক্সপেক্ট করছেন যে 1.5 মাসেই হয়ে যাবে। এইসব প্রশ্নগুলো মমতা ব্যানার্জিকেও কেন করেননি যখন উনি ক্ষমতায় ছিলেন? না, কৌস্তব বাগচি যুক্ত হয়েছেন, আমাকে কৌস্তব বাগচির কাছে একবার যেতে হবে। দীপাঞ্জন দা, অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। মণিশঙ্কর দা আসছি, কৌস্তব বাগচি বিজেপি বিধায়ক ব্যারাকপুরে যুক্ত হয়েছেন। কৌস্তব, একই প্রশ্ন আমি আপনাকেও করছি যা দীপাঞ্জন দাকে করছিলাম, প্রত্যেকের কাছে তারপর আসছি। কৌস্তব, আমার প্রশ্ন হচ্ছে, জাহাঙ্গীর গ্রেফতার হয়ে গিয়েছে ভাইপোর চালা, গ্রেফতার হয়ে গিয়েছে দেবরাজ ভাইপোর চালা, সুমিত রায়ের খোঁজ চলছে ভাইপোর চালা, ভাইপোর চালাদের 1300 কোটি 1200 কোটি 1500 কোটির সম্পত্তি। তাহলে কোটানকোট চোর ভাইপোর কত সম্পত্তি আর কবে গ্রেফতার হবে? কৌস্তব বাগচি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি দেখুন এই কথা আগেও বলেছি যে এই ভাইপোর বিভিন্ন জেলায় একটা করে ওই পাইরেটেড ভার্সন আছে, বা ওই ভাইপো লাইট ভার্সন, যাই কিছু বলুন না কেন, এরকম কিছু কিছু ভার্সন আছে। যেমন ওই দক্ষিণ 24 পরগনায় যার কথা আপনি বললেন, ওই ঝুঁকেগা নেই, এখন হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে হাত জোর করে, পুষ্পা। এবারে হ্যাঁ, ওই তো পুষ্পা হাফ প্যান্ট পরে এখন ঘুরে বেড়াচ্ছে হাত জোর করে। আচ্ছা, এখানে পুরুলিয়া থেকে গতকালকে অ্যারেস্ট হয়েছে অত্যন্ত এই 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 উত্তর 24 পরগনা জেলার অত্যন্ত দাপুটে নেতা, এবং দেখতে ছোট্টখাট্ট হলেও ওকে সমস্ত তৃণমূলের নেতারা পর্যন্ত ওর প্রতি তথস্থ হয়ে থাকতো। অনেক সাংসদ, অনেক বিধায়কদের
এবং বেশ কিছু মন্ত্রীদের ফোন করে চমকাতো এবং তৃণমূল নেতাদের থেকেও অব্দি তোলা তুলতো যে ক্যামাক স্ট্রিটের থেকে নির্দেশ আছে এত দিতে হবে অত দিতে হবে, এগুলো তৃণমূল নেতাদের থেকেই শোনা কথা। তো এই বিষয়গুলো ছিল। তো এই ধরনের লোকজন তোলাবাজি তো সাধারণ মানুষের থেকেও করেছে, ব্যবসায়ীদের থেকেও করেছে, অনেক অনৈতিক কাজকর্ম করেছে, কিন্তু বলছি নিজেদের দলের নেতৃত্ব নিজেদের দলের কর্মী সমর্থক কাউকে ছাড়েনি। পঞ্চায়েতের ভোটের টিকিট দেওয়া থেকে শুরু করে পৌরসভার টিকিট দেওয়া থেকে শুরু করে বিভিন্ন সরকারি কমিটি পাইয়ে দেবে এই সমস্ত বলে কয়ে বিভিন্ন মিল কারখানার লোকজনদের থেকে টাকা করে যথেচ্ছভাবে। এখন অব্দি কিছু হয়নি, তার কারণ হচ্ছে এতদিন রাজ্যে শাসকের আইনের সরকার ছিল। আর এখন কেন হলো? কারণ এখন আইনের সরকার, আইনের শাসনের সরকার প্রতিষ্ঠা হয়েছে। আমরা বলেছিলাম ওই ধরনের পুলিশের পাহারা নিয়ে অনেক ধরনের বড় বড় বাতেলা দেওয়া যায়। যেদিনকে পুলিশ পাশে থাকবে না তখন কে কত বড় মস্তান, সব মস্তানি বেরিয়ে যাবে। আমরা তো দীর্ঘদিন ধরে বিরোধী রাজনীতি করেছি, বুক ফুলিয়ে বিরোধী রাজনীতি করেছি। ভরা তৃণমূলের বাজারে তৃণমূলের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মোকাবেলা করেছি। আর ক্ষমতা যেতে না যেতে 1.5 মাস হতে না হতে এরা সবাই গ্যাস বেলুন ফুস। কত বড় মস্তান রে বাবা। গ্যাস বেলুন ফুস। কৌস্তব, আমি আসছি আপনার কাছে। আমি দুটো জিনিস দ্রুত দেখিয়ে প্রত্যেকের কাছে 30 সেকেন্ডস করে কনক্লুডিং কমেন্ট নেব। আমি একটা প্রথমে সিকোয়েন্স দেখাতে চাই, তারপর মুখ্যমন্ত্রীর একটা বক্তব্য শোনাতে চাই। একটা সিকোয়েন্স কি, কোট আনকোট চোর ভাইপো, তাকে আমি প্রশ্ন করার জন্য এগিয়ে গিয়েছিলাম। কোট আনকোট চোর ভাইপো এতটাই ভয় পায় রিপাবলিকের প্রশ্নে যে কোট আনকোট চোর ভাইপো 4টে সিকিউরিটি গার্ড নিজের গাড়ির চারদিকে ঝুলিয়ে নিয়েছিল বেআইনিভাবে। এবার সেই বিষয়েও কেস হয়েছে তার নামে একের পর এক কেস হচ্ছে। তারপর মুখ্যমন্ত্রী কি বলেছেন সেই ব্যাপারে বা কোট আনকোট চোর ভাইপোর সম্পত্তির ব্যাপারে শোনাবো। আগে সিকোয়েন্স। ভাইপো কেন সই চুরি করেছেন? কেন সই চুরি করেছেন? লজ্জা করলো না সই চুরি করতে? ডিমের গন্ধ গা থেকে গেছে। সই চোর ভাইপো বলছে লোকে। কেন চুরি করলেন? চোর ভাইপো কেন চুরি করলেন? চোর ভাইপো, আপনার জন্য দলটার 12টা বেজে গেল। ভাইপো পালিয়ে গেল। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় টাকা চুরি করলেন, মানুষের টাকা চুরি করলেন। ভাইপো এখানে আছে, ভাইপো এখানে লুকিয়ে আছে। ভাইপো রিপাবলিকের জবাব দিতে পারছে না। চোর ভাইপো বলে বাংলার মানুষ সই চুরি করেছে, বাংলার মানুষ সই চুরি করেছে। এ বাংলার মানুষের সই চুরি করেছে, টাকা চুরি করেছে, মদ চুরি করেছে, লুকিয়ে আছে। ভাইপো পালাচ্ছে, ভাইপো পালাচ্ছে, ভাইপো পালাচ্ছে। চোর ভাইপো আপনার অ্যারেস্ট হওয়ার ভয় আছে? অ্যারেস্ট হতে ভয় পাচ্ছে? চোর ভাইপো অ্যারেস্ট হতে ভয় পাচ্ছে? চোর ভাইপো, চোর ভাইপো আপনি কি অ্যারেস্ট হতে ভয় পাচ্ছেন? চোর ভাইপো কেন টাকা চুরি করেছেন? বাংলার মানুষের টাকা কেন চুরি করেছেন? সাংসদদের সই কেন চুরি করেছেন? চোর ভাইপো, চোর ভাইপো কেন টাকা চুরি করেছেন? কেন টাকা চুরি করেছেন? চোর ভাইপো, চোর ভাইপো চলে যাচ্ছে। 30 সেকেন্ডস করে দেব প্রত্যেককে। মুখ্যমন্ত্রীর বক্তব্যটা শুনিয়ে নি। চোর ভাইপো কোট আনকোট তার সম্পত্তি সম্পর্কে মুখ্যমন্ত্রীর বক্তব্য দ্রুত, তারপর 30 সেকেন্ডস করে দেখুন। এই সেশনে বিল আসছে আমার দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর। অনেকেই ভাবছেন 2 মাস থাকলাম তারপরে আইনি লড়াই করে জামিনে বেরিয়ে এলাম। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে সম্পত্তিও বাজেয়াপ্ত করব। সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। ওই আমতলা হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদ গুলোতে কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। 10 সেকেন্ডস করে কনক্লুডিং কমেন্ট। সত্যি 10 সেকেন্ড করে আছে। বিমল শঙ্করদা। যেমন কর্ম তেমনি ফল। চুরি করলে জেলে যেতে হবে, সরকার তাদের জেলে পাঠাবে যাতে আগামী দিনে কেউ এই কাজ করার সাহস না পায় ক্ষমতাকে হাতে রেখে। তাই চুরি করলে জেলে যেতেই হবে। মণিশঙ্করদা 10 সেকেন্ডস।
আমি একটা কথাই বলবো, যখন আমরা সারদার কেলেঙ্কারি দেখছিলাম, শুভ্রা কুণ্ডু, তার সঙ্গে এমন একটা সম্পর্ক ইডির যোগাযোগ হয়ে গেল, তিনিই জেলে চলে গেলেন। আমি বললাম নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীরা যাতে শাস্তি পায়, এটা বাংলার প্রত্যেকটা মানুষ চায়। এখানে বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম বলে নয়। সেই সেটিংটা হয়ে যাবে নাকি সত্যি সত্যি তারা শাস্তি পাবে, সেটার দিকে আমরা তাকিয়ে থাকবো। কনক্লুডিং কমেন্ট। এ তো ঠিকই আছে, আমি তো কথা বারবার বলছি যে এই রাজ্যে এই শুধু মানে ভাইপো বা ভাইপোর পাইরেটেড ভার্সনটা নয়, আরো অনেকে যারা চুরি করেছে সবাইকে শ্রীঘরে যেতে হবে। এই সরকার কোনো পক্ষপাতদুষ্ট আচরণ করবে না, কোনো কালার দেখে ব্যবস্থা হবে না, বা রাজনৈতিক মত বা পদ দেখে ব্যবস্থা হবে না। অন্যায় করবে জেলে যেতে হবে, বা যা ধরনের যা আইনানুগ ব্যবস্থা আছে সেগুলো হবে, স্পষ্ট তো বলে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। দেখুন, বিগত 15 বছরের মমতার আমল আর আজকে বিজেপির বিগত 2 মাসের মতো যে সরকার চলছে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমলের পার্থক্য হচ্ছে এই দেবরাজ, জাহাঙ্গীর, শওকত মোল্লা এই চোরগুলোকে বিগত 15 বছর পুলিশ স্যালুট দিয়ে রাস্তায় ঘোরাতো, আর আজকের আমলে এই চোরগুলোকে পুলিশ কোমরে দড়ি বেঁধে রাস্তা দিয়ে হাঁটাচ্ছে। এইটাই বিজেপি সরকারের সাথে একদম শেষ 15 বছরের চোর ডাকাত তৃণমূল কংগ্রেসের পার্থক্য। যেটা দেখালেন যে গাড়িতে ঝুলে ঝুলে আপনার কথা কোনো অবস্ট্রাকশন করানো হচ্ছে, চলন্ত অবস্থায় দুজন গার্ড ওইভাবে চলছে। এইখানে কিন্তু চলন্ত গাড়িতে কোনো রকমভাবে কোনো লোক ওইভাবে গার্ড করা যায় না, চলন্ত গাড়িতে উঠতে পারে না, কারণ এটা 177 MV অ্যাক্টে বাধা দেওয়া আছে, ভায়োলেশন অফ দ্য মোটর ভেহিকলস অ্যাক্ট, নাম্বার 1। নাম্বার 2, একটা শুধু লাইন বলি, আজকে রুল অফ ল, আইনের শাসন, যেটা আপনার চ্যানেলে এসে বারবার বলতাম যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, এই আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বর্তমান মুখ্যমন্ত্রী যা প্রস্তাব করেছেন এবং যা কাজ করছেন, তাতে পুলিশ বাহিনী এবং সাধারণ জনগণ সম্পূর্ণ পরিমাণে সমর্থন করছে। সমর্থন করছে। এখানে আমি শেষ করতে হচ্ছে, কোট আন কোট চোর ভাইপো কবে গ্রেফতার হবে সেই কাউন্টডাউন কিন্তু চলতে থাকবে রিপাবলিকে। আমিও প্রশ্ন করতে থাকবো, চোর ভাইপো বিরক্ত হয়ে যেতে পারেন, ভয় পেতে পারেন, লুকোতে পারেন, 4টে লোক গাড়িতে ঝুলিয়ে নিতে পারেন। চোর ভাইপোর চেলারা গ্রেফতার হচ্ছে, চোর ভাইপোর গ্রেফতার হওয়ার সময়ের অপেক্ষা, কবে হচ্ছে সেই দিকে নজর থাকবে। প্রশাসনকে রিকোয়েস্ট থাকবে দ্রুত যেন কোট আন কোট চোর ভাইপোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, গ্রেফতার করা হয়। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন।